2 লক্ষ টাকার এই আইফোন 17 সিরিজের ডিসপ্লেতে যা রয়েছে আপনি আইকিউর এই কম দামি স্মার্টফোনটাতেও সেম ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আপনি ঠিক শুনছেন, এই দুইটা ডিভাইসেই সেম স্যামসাং M14 ডিসপ্লে রয়েছে, যেটা আমরা এবারের আইফোন 17 সিরিজেও ব্যবহার হতে দেখছি। কি একটা কাণ্ড, দুই ব্র্যান্ডের স্মার্টফোন, তাতে আবার ডিসপ্লে রয়েছে স্যামসাংয়ের। এখন স্যামসাংয়ের ডিসপ্লে থাকা মানে তো একটা প্রশ্ন থাকে, গ্রিন লাইন পড়বে নাকি? এই বদ্দা দাঁড়ান, আরে আজকে তো গিভওয়ে আছে আপনাদের মধ্যে থেকে মোটামুটি 5-7 জন লাকি উইনারের জন্য দারুণ সব গিফট রয়েছে। স্টে টিউন, পুরো ভিডিওটা দেখুন, ভিডিওর কোনো এক জায়গায় আমি গিভওয়ের ব্যাপারে বলে দেবো। এনিওয়ে, আমরা আজকের ভিডিওতে কথা বলবো iQOO 15 নিয়ে। এই ডিভাইসটা অনেক দিন আগে আমাদের কাছে এসেছে, আপনারা জানেন, অলরেডি আমরা একটা ফার্স্ট ইমপ্রেশনের শর্টস দিয়েছিলাম, তো এইটার ফুল রিভিউ আর দেওয়া হয়নি। আজকে আমরা এটার নাড়িভুড়ি সব কিছু দেখবো যে আসলে কী অবস্থা এই স্মার্টফোনটির, এবং যেহেতু অনেক বেশি কম দামে পাওয়া যাচ্ছে, এবং ওরা শুরুতে লিখেই দিছে এখানে মনস্টার ইনসাইড, মানে বাইরে থেকে দেখে আপনার মনে হবে একটা পলকা টাইপের একটা ডিভাইস, ঠিক আছে, তেমন কিছু না, বাট ভিতরে কিন্তু পাওয়ারফুল জিনিস স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5 রয়েছে। সো আসলে এটা কাদের জন্য বুঝে ফেলছেন, গেমারদের জন্য। আচ্ছা, ভিতরে আমরা জাম্প করবো, তার আগে জেনে নিন কোথায় পাবেন এই ডিভাইস। SMS গ্যাজেটে আপনারা পেয়ে যাবেন iQOO 15 সহ বর্তমান সময় জনপ্রিয় সমস্ত স্মার্টফোনগুলি, তাদের সব ঢাকার বাইরেও অনেক অনেক জায়গায় রয়েছে। আর আপনারা চাইলে সরাসরি তাদের ওয়েবসাইট থেকেই ঘরে বসে কিনতে পারবেন, ঘরেই পৌঁছে যাবে আপনার ডিভাইসটি। ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের সরাসরি পার্চেস লিঙ্কটা আমি মেনশন করে দিচ্ছি, আপনি ওখান থেকেই পার্চেস করতে পারেন। ফার্স্ট অফ অল, স্মার্টফোনটা দেখতে iQOOর যে অন্য ডিভাইস, টিপিক্যালি যত ডিভাইস আমরা লাস্ট কয়েকটা জেনারেশন ধরে দেখছি, একই রকম, একই ডিজাইনে কোনো পরিবর্তন করে না তারা, একই রকম ফোন। খুব ভালো করে দেখতে গেলে আপনার মনে হতে পারে ও হ্যাঁ, এটা লেটেস্ট বোধহয় একটু। এটার এই যে ক্যামেরা বামটা দেখছেন, ক্যামেরার চারিপাশ দিয়ে একটা নিয়ন লাইটের মতো লাইট আর কি দেখা যায়, যেখানে আপনি কিছুটা কাস্টমাইজেশন পাবেন, টুকটাক কাস্টমাইজ করতে পারবেন, নোটিফিকেশন লাইট হিসেবে এটাকে ব্যবহার করা যায় আর কি। এই তাছাড়া বডিতে রয়েছে অ্যালুমিনিয়াম, রিয়ার প্যানেলটা মানে খুবই ফ্রস্টেড হওয়াতে আর কি এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে গ্লাস রয়েছে, তবে গ্লাসের প্রোটেকশন হিসেবে কি থাকছে ব্যাপারটা জানি না, ইভেন ডিসপ্লের ব্যাপারটা নিয়েও আমরা ক্লিয়ার না আসলে। এনিওয়ে, ডিসপ্লের প্রসঙ্গে যেহেতু চলে আসলাম, আমি একটু আগেই বলছিলাম এখানে স্যামসাংয়ের M14 AMOLED প্যানেল রয়েছে। এটা মূলত একটা LTPO প্যানেল, যার সাইজ 6.85 ইঞ্চ, যেখানে আপনারা 1 বিলিয়ন কালার সাপোর্ট পাবেন, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশার দিতে পারে এই ডিসপ্লেটা, HDR10+ সাপোর্ট রয়েছে, এবং ওয়াইড ভাইন L1 সাপোর্ট রয়েছে এখানে। আর ওরা ক্লেম করে 6000 নিটস পিক ব্রাইটনেস দেবে, তবে আপনি HBM ব্রাইটনেসটাও যথেষ্ট ভালো পাচ্ছেন, 2600 নিটস। এই ডিসপ্লে ইনডোর আউটডোর হেভি লাইটিং কন্ডিশনের নিচে আমরা সব জায়গায় টেস্ট করে দেখেছি, আমাদের টেস্টিং এসে ফুল মার্কিংয়ে পাস করছে। আপনার দেখতে সমস্যা হবে না, এটুকু শিওর থাকতে পারেন। ডিসপ্লেটাকে আমি 100% সিমেট্রিক্যাল বলতে পারছি না, আমরা এই সিমিলার প্রাইস পয়েন্টে এইটার কারেন্টলি প্রাইস ওই যে 80K আশেপাশে, বাট এটার দাম কমবে এটুকু শিওর থাকেন, 70-এর আশেপাশেই চলে আসবে একটা সময়, এবং তখন গিয়ে এটা একটা ভালো ডিল হবে এবং নেওয়ার জন্য পারফেক্ট জায়গা হবে। তো সেরকম জায়গায় আমি বলবো ডিসপ্লের লোয়ার চিনটা আপনি খুব ভালো করে যদি খেয়াল করেন তাহলে নোটিস করতে পারবেন একটু মোটা আছে তুলনামূলকভাবে। ওভারঅল সবগুলোই অনেক বেশি স্লিম, অনেক চিকন, বাট লোয়ারটা তুলনামূলকভাবে একটু হয়তো বেশি আছে। এই ডিসপ্লেটার টাচ রেসপন্স ভালো, কালার অ্যাকুরেসির জায়গাটা খুব ভালো করছে। আপনি এই প্রাইস পয়েন্টের অনেক ডিভাইসের তুলনায় এটা বেশ কালার অ্যাকুরেট দেখবেন, এবং কালার রিপ্রোডাকশন খুবই ভালো লাগবে আপনার কাছে। ডিসপ্লেটার কালার ক্যালিব্রেশন ওরা বেশ ভালোভাবেই করেছে। টপ সেন্টারে আমরা সিঙ্গেল পাঁচল কাটার দেখছি, এটা খুব বড় এমনটাও নয়। আর এই ডিসপ্লের তলায় রয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আপনার হাতটা টুকটাক ভেজে থাকলেও বেশ দ্রুতই আনলক করতে দেখবেন একে, এবং পজিশনটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে ডিসপ্লের সাইজ অনুযায়ী। আর এটা কিন্তু 2K প্যানেল, যে কারণে রেজলিউশন নিয়ে কোনো ধরনের ঘাটতিতে পড়তে হবে না, প্লাস যে কোনো কিছু শার্প লাগবে দেখতে। বেশ ভাইব্রেন্ট ডিসপ্লে, যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন কিংবা গেমিং করেন, ওভারঅল বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এর ডিসপ্লে থেকে। ডিসপ্লেটা নিয়ে আমার মনে হয় না কমপ্লেন করার মতো আপনারা তেমন কোনো সুযোগ পাবেন। এখন জাস্ট গ্রিন লাইন আসবে কিনা, স্যামসাংয়ের প্যানেলে আমরা দেখেছি, BOE হলে আমি বলতে পারতাম যে না, আসার পসিবিলিটি অনেক বেশি, বাট স্যামসাংয়ের প্যানেল যেহেতু, এখন এটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। এখন পর্যন্ত এই ডিভাইস নিয়ে আমি তেমন কোনো জায়গায় কোনো রিপোর্ট পাইনি যে গ্রিন লাইন অলরেডি পড়ছে। যাই হোক, আমরা যদি আরেকটু ভিতরে টাইপ করি, স্মার্টফোনটি রান করছে Android 16-এ, অন্যদিকে Origin OS 6 রয়েছে। অনলাইনের তথ্য অনুযায়ী ওরা এই ডিভাইসটাতে 5 বছরের মেজর দিবে, তো আপনি 5টা লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করতে পারবেন আপনার এই ডিভাইস। আচ্ছা, পাওয়ারফুল আর তো কিছু আছে। এটার যে স্টোরেজ টাইপ হলো UFS 4.1, অন্যদিকে LPDDR5X আলট্রা রয়েছে র্যাম হিসেবে। র্যাম মূলত পাওয়া যাবে 12 এবং 16 জিবিতে, 256, 512 অ্যান্ড 1 TB-তে। আর প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5। ভাই কি একটা অবস্থা, লাস্ট মাসখানেক ধরে আমার মনে কোনো কম দামি ফোনের আমরা কোনো রিভিউই করতে পারছি না, সব এই 8 Elite Zen 5
প্লাস মানে ফ্ল্যাগশিপ গ্রেডের এই টাইপের জায়গার সব ফোন। সে যাই হোক না কেন, এই প্রসেসরটা তো আপনি জানেন যে স্ন্যাপড্রাগনের একদম মানে এই মুহূর্তে টপেস্ট এসওসি এবং স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বেশ পাওয়ারফুল একটা প্রসেসর, যার সম্পূর্ণটা হয়তো আমরা অনেক সময় ব্যবহারও করতে পারি না। এখন পাওয়ারফুল জিনিস যেহেতু বেশ দ্রুতই আবার হিটও জেনারেট করে, বেশ ভালোই গরম হয়, অনেক ডিভাইসে আমরা দেখেছি। এটার ক্ষেত্রেও ব্যতিক্রম না, তবে ওরা বড় সড়ো একটা ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে, যার সাইজ হলো 14,000 mm। তো বেশ বড় সড়ো, অনেক বড়, মানে মোটামুটি এত বড় একটা বলতে পারেন। সো ওইটা আবার দ্রুত সময়ে কুল করতে পারে এই ডিভাইসকে, এটাও ঠিক। এখন এই যে গরম টরম যে টুকটাক যা হয়, এটা ডে টু ডে লাইফে নর্মালি ইউজেস আপনি টের পাবেন না। ধরুন এমন কোনো জায়গা আছে যেখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি মোটামুটি খারাপ, তখন গিয়ে ফোনটা হালকা ওয়ার্ম হয়। এখন মেটাল বডি হওয়াতে আপনার হাতটা একটু বেশি ফিল দিবে আর কি। এই আবার আপনি হেভি ইন্টারনেট ব্যবহার করে জাতীয় অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন কিংবা ভিডিও এডিটিং করছেন, রেন্ডার টাইমে কিছুটা ওয়ার্ম হতে দেখা যায়। এরকম জায়গাগুলোতে আপনি কিছুটা ফিল পাবেন, কিন্তু এটা মোটেই এরকম না যে ওভারহিট হয়ে পারফরমেন্স ড্রপ করছে কিংবা থার্মাল থ্রোটল করছে। Origin OS 6 নিয়ে ডেডিকেটেড আমার একটা ভিডিওই আছে। Origin OS 6 নিয়ে আমি নতুন করে কিছু বলবো না, কিছুদিন আগে আমরা ওদের এই Origin OS 6 এর লঞ্চিং ইভেন্টেও গিয়েছিলাম চায়নাতে। আর এখানে নতুনত্ব বলতে হ্যাঁ আগের থেকে কিছুটা রিফাইন মনে হয়, এবং অ্যাপলের iOS এর সাথে ওদের যে গ্লাস ভাইবটা ওইটা আপনি কিছুটা এখানে পাবেন। এটা এখন সব ব্র্যান্ডগুলোই, চাইনিজ সব ব্র্যান্ডগুলোই ওটা অ্যাডাপ্ট করতেছে দেখলাম। সো এখানে ওরকম কিছু ফিল পাবেন। আর সেই সাথে আপনারা অবশ্যই AI এর কিছু ফিচার্স পাবেন, লাইক আমরা রেগুলার লাইফে যেগুলো টুকটাক কাজে লাগবে আপনার ওই ইরেজার ফিরেজার, এগুলো মোটামুটি ব্যবহার করতে পারবেন। এছাড়া মাল্টিটাস্কিং এ ভালো রেজাল্ট দেয়, র্যাম ম্যানেজমেন্ট ভালো। তাছাড়া এখনকার স্মার্টফোনগুলোর র্যামেই অনেক বড় বড় হয়ে যাচ্ছে, 12 GB কিনেন বা 16 GB কিনেন, আপনার কাছে তফাৎ খুব একটা মনে হবে না। একে তো ফ্ল্যাগশিপ এসওসি রয়েছে, দ্বিতীয়ত 12 GB র্যাম গুড এনাফ, তৃতীয়ত র্যাম ম্যানেজমেন্টও ভালো, যে কারণে এই ইয়াটা আর কি মানে খুব বেশি মনে হয় না 12 আর 16 মাঝে। সো আপনি 12 GB কিনলেও আমার মনে হয় না যে অসন্তুষ্ট হবেন। অনেকেই এই ফোন গেম খেলার জন্যই কিনবেন আমি জানি। তো আমরা এখানে গেনশন ইম্প্যাক্ট ট্রাই করি হাইয়েস্ট সেটিংসে 60 FPS এ, এবং মোটামুটি 40 মিনিট গেম প্লের ক্ষেত্রে আমরা এই ডিভাইসে 41 ডিগ্রির কাছাকাছি আসতে দেখেছি, যেটা এই পোর্শনটাতে গরম হয়। ডিসপ্লের সাইডটা মূলত 41 আসছিল, বাট এইখানে আমরা পেয়েছিলাম ওরকম 39-40 এরকম আসে আর কি। কিন্তু হাতে আপনাকে একটু বেশি ফিল দেবে, হাতে মনে হবে আরও বেশি গরম হয়ে আছে। মানে হঠাৎ করে কেউ ধরে যদি বলতে বলা হয় বলবে আরে 50-এর উপরে আছে এরকম, কিন্তু মাপলে বোঝা যায় আসলে ওরকমই আছে। গরমের সিজনে গিয়ে এটা হয়তো বা আরেকটু বেশি হিট জেনারেট করতে পারে, আবার ততদিনে এর অপটিমাইজেশন আরও বেশি বেটার হয়ে যাবে, এটুকু শিওর থাকেন। তো যতটুকু গরম হচ্ছিল এতে গেনশন ইম্প্যাক্টে কোনো ধরনের সমস্যা আমরা পাইনি, লাইক মাইক্রোস্ট্যাটার কিংবা হেভি ফ্রেম ড্রপ করছে এ জাতীয় কোনো প্রবলেম আমরা ফেস করিনি। 58-59 এর মাঝে মোস্টলি ছিল। তো অ্যাভারেজ ফ্রেম রেট যথেষ্ট ভালো, এবং এই হিটিংকে আমি একেবারে হিটিং প্রবলেম বলবো না, বাট হ্যাঁ আর একটু আশা করছি অপটিমাইজেশনের সুযোগ আছে, সেটা করলে ডেফিনেটলি আরও কিছুটা স্টেবল পারফরমেন্স পাওয়া সম্ভব। পাবজির ক্ষেত্রে 120 FPS পেয়ে যাবেন, এবং 120 FPS কিন্তু এটা একেবারে স্মুথ রেজাল্ট দেয়, বাটার স্মুথ রেজাল্টই দিচ্ছে। তাছাড়া গরম অত বেশি হয় না, 37-38 এর মাঝেই থাকে মোস্টলি। গেনশন ইম্প্যাক্টের তুলনায় পাবজির ক্ষেত্রে আমরা গেম প্লে টাইমে ব্যাটারি বার্ন কম করতে দেখেছি, 1-2% মতো কম করে। লাইক আপনি 40 মিনিট গেম প্লে করলে আপনি দেখবেন 7-8% মতো ব্যাটারি বার্ন করছে পাবজিতে। এখন এটা অনেকটা ডিপেন্ড করে আপনি ভলিউম কতটুকু রাখছেন, আপনি ডিসপ্লের ব্রাইটনেস কীভাবে রাখছেন, এটা 100% মেজার করতে বলা যায় না, কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো ওই জায়গায়। এছাড়া আমরা ডেল্টা ফোর্সও এতে ট্রাই করি। ডেল্টা ফোর্সে টুকটাক কিছু মাইক্রোস্ট্যাটার মাঝে মধ্যে একবার ল্যাগও পেয়েছি। এটা জাস্ট মনে হলো অপটিমাইজেশন কিছুটা ইস্যু, তবে ফোনের পারফরমেন্সের মানে কমতি হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি একদম টপ লেভেলের জিনিস এখানে থাকতে দেখবেন বা আছে। সো আপনি এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, ভবিষ্যতে এটা আরও বেটার রেজাল্টই দিবে। গেমিংয়ের জন্য কিনতে চাইলে আপনি কিনতে পারেন, তবে এটা একটা রেগুলার স্মার্টফোন হিসেবেই থাকবে, যেখানে আমরা পাওয়ারফুল প্রসেসর দেখবো। এক্ষেত্রে বলার পেছনে কারণ হলো এখনকার দিনের গেমিং ফোন বলতে আমরা তো বুঝি গেমিং ট্রিগার থাকবে, স্পেশাল কিছু ফিচার্স দেওয়া থাকবে, যে বিষয়গুলো এখানে নেই। না আচ্ছা ওই যে ওদের যে Q3 যে চিপ ওইটা আছে, ওইটা গেমকে আরেকটু এনহ্যান্স করে, একটু শার্প লাগে দেখতে, একটু ফ্রেম রেটটাকে একটু বুস্ট করে প্রেজেন্ট করে, যে জিনিসটা আপনি গেম প্লের টাইমে হয়তো বা ওইভাবে নোটিস না করলেও আসলে কিছুটা হেল্প করে। যেহেতু এটা একটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, এখানে আপনারা বেশ কিছু ব্লোটওয়্যার পাবেন আর কি, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি, এগুলো মানে না বললেও আপনারা জানেন। এই জিনিসগুলো একটু ফেলে নিলে আর একটু ক্লিন ভাইব আপনি এর থেকে পাবেন। আর চাইনিজ ভ্যারিয়েন্টে অনেক সময় একটু নোটিফিকেশন জনিত ইস্যু টিস্যু দেখা দেয়, এবং সেগুলো কিভাবে ফিক্স করতে হয় অলরেডি হয়তো আপনারা জেনেও ফেলছেন, আগেও আমরা শেয়ার করেছি। তো যে অ্যাপটাতে ঝামেলা করছে সেটার সমস্ত রকম পারমিশন অন করে দিয়ে রাখলে, ব্যাকগ্রাউন্ডে যদি রান করার পারমিশন দিয়ে রাখেন, তাহলে এই ঝামেলাগুলো একটু কম হয়। তাছাড়া ম্যাপিং ট্যাপিং সবকিছু এই স্মার্টফোনটিতে পারফেক্টলি ওয়ার্ক করছে, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ক্যামেরাতে আসলে রিয়ারে 3টে শুটার পাবেন, সবগুলোই 50 মেগাপিক্সেল করে। মেইন শুটারটা হচ্ছে সনির IMX921, পরবর্তী শুটার IMX882, এটা মূলত টেলিফটো জুম লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। এর পরবর্তী শুটার আলট্রা ওয়াইড, যা ZN-1 স্যামসাংয়ের।
আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। যা ভাবছিলাম ঠিক তাই, আইকিউর এই স্মার্টফোনটা টোটালি ডেডিকেটেডলি ফর গেমার্স এবং ওই দিকটাতেই ফোকাসড। সো ক্যামেরাতে খুব একটা ফোকাসড না, বাট এর আগে বেশ কিছু আইকিউর ফোন পেয়েছে, আমরা বোথ সাইডে মোটামুটি কভার করে। এখন একদম ফেলে দেওয়ার মতো না, বাট যখন আপনি 80,000-এর আশেপাশে একটা ডিভাইস কিনছেন, ডেফিনেটলি ওই জায়গার ক্যামেরার সাথে কম্পেয়ার করবেন, ক্যামেরা ফোনগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে লাইক ওরেই বড় ভাই ভিভোর সাথে কম্পেয়ার করতে গেলে এক সিরিজের তখনও পিছিয়ে পড়ে। এখন এটার কালারের কনসিস্টেন্সির কিছুটা অভাব আছে, বেশ ভাইব্রেট টাইপের ছবি দেয় মোস্টলি, দু একটা ছবিতে একটু এদিক সেদিক করে কালার, ছবির কর্নারের এগুলোতে ডিটেলের পরিমাণ কিছুটা কম মনে হবে আপনার। হাইলাইট ব্যালেন্সে বেশ কিছুটা ইস্যু আছে, কেমন যেন একটা ফ্যাকাশে ভাব নিয়ে আসে হেভি হাইলাইটিং কন্ডিশনে। তখন আপনি ভালো রেজাল্ট পাওয়ার জন্য এর যে ক্যামেরা থেকে টেক্সচার মোড এইটা অন করে নিয়ে যদি ছবি তোলেন তাহলে এই জিনিসটা ফিক্স হয়ে যায়, তখন বেটার আউটপুট পাওয়া যায়। এবং আমি সাজেশন দিব আপনারা র্যান্ডম যখন ছবি তুলবেন রেগুলার লাইফে আপনারা টেক্সচার মোডটাকে অন করে নিন, তাহলে এর থেকে বেটার আউটপুট পাবেন। ওই ছবিটা আপনার কাছে আরও বেশি আই ক্যাচি, আরও বেশি ভাইব্রেন্ট, আরও বেশি ওই যে হাইলাইট ব্যালেন্সিংয়ের যে ব্যাপারটা ওইটা বেটার মনে হবে। লো লাইটে পারফরমেন্স ওকে ছিল, কন্ট্রাস্টি হয় ছবিগুলো বেশ কিছুটা এবং কালারফুল চলে, মানে ওগুলো মোটামুটি চালানো যেতে পারে, কিন্তু একটু সফট। আর একটা জিনিস আছে, আপনি যখন নর্মালি এই ফোন দিয়ে ছবি তুলবেন, কোনো মানুষ যদি থাকে দেখবেন ওনার স্ক্রিনটা হালকা একটু ডলে দিয়ে রাখছে, একটু মেকআপ করার ব্যাপার আছে নর্মাল মোডেই। হ্যাঁ, এই ব্যাপারটা আরও নোটিস করবেন আপনি যখন পোর্ট্রেটে যাবেন। আপনি পোর্ট্রেটের ফোকাল লেন্থে মজা পাবেন, এটা ঠিক। ডেডিকেটেড টেলিফটো রয়েছে, যে কারণে আপনি 23, 35, 50, 85 অ্যান্ড 100-এ গিয়ে ছবি তুলতে পারছেন। তো এই ফোকাল লেন্থের কারণে আপনি একটা বেটার আউটপুট দেখবেন। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল লাগে না, দেখতে বেশ ভালোই লাগে, এজ ডিরেকশন ভালো। তবে ওই যে ফেসে হালকা মেকআপ মারার একটা ব্যাপার আছে, যাই অফ করে রাখেন না এখন ওইটা পাবেন, প্লাস একটু গ্লো করবে, এই ব্যাপারটাও রয়েছে। এর বাইরে ওকে আছে। আর এই জুম লেন্সটার সর্বোচ্চ জুমটা আসলে ওটা কোনো কাজেরই আমার মনে হয় না। 100x ওইটা জাস্ট নামে মাত্রই আছে। আপনারা 3x পর্যন্ত অপটিক্যালি জুম করতে পারবেন এবং সেটা বরং কাজের। এরপরে একটু ডিজিটাল জুম করে যদি লাগে, ধরুন এই 10x-এ 243 mm গিয়ে আপনি তুললেন, তখনও আপনার ডিজিটালের জুমের ওই ছবিটা মানে কাজে লাগার উপযোগী, আপনার প্রসেসিং চলে। কিন্তু এর বেশি জুম করতে গেলে সেই ছবিগুলো আমার কাছে খুব একটা যাচ্ছই লাগে না আর কি। আলট্রাওয়াইডটাও এই প্রাইস পয়েন্ট থেকে খুব একটা ভালো রেজাল্ট করতে পারছে না। মেইন ক্যামেরার সাথে কম্প্যারিজনে নিতে গেলেও বেশ কিছুটা পিছিয়ে পড়ে, মানে 50 মেগাপিক্সেল তো আছে কিন্তু সেই লেভেলের আউটপুট দিতে পারছে না। বিশেষ করে যদি একটু লো লাইটে পড়ে যায় তাহলে খুব একটা দারুণ ছবি দেয় না। এটাকে ওই 40,000 ব্র্যাকেটের ফোনের সাথে কম্প্যারিজনে নিলে ওকে আমি বলতে পারি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আপনাকে আরও অসন্তুষ্ট করবে। এইটা তো ভাই একেবারে বাজেট ফোন টাইপের একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেজাল্টটা দিচ্ছে আর কি। এখন এই কি আদৌ আসলে আপডেট দিয়ে আরেকটু বেটার করা সম্ভব কিনা আমি জানি না। যেখানে আপনারা ওয়াইট ব্যালেন্স ভালো পাবেন না, যেখানে আপনারা দেখবেন হেভি হার্শ লাইটে এটা স্ট্রাগল করে, সেই রকমভাবে ব্যাকগ্রাউন্ড ব্লোন হয়ে যায় একদম। তো এক পাশ ঠিক করতে গেলে আরেক পাশ নষ্ট হচ্ছে, এরকম একটা বিষয়। লো লাইট আবার অনেকটা সফট করে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো লাগেনি আর কি। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 8K 30 FPS। এটা জাস্ট আমার কাছে একটা গিমিক মনে হয়, স্মার্টফোনের একটা স্ক্যাম মনে হয়, যে মানে হুদাই এটা আপনারা কেউ ভিডিও করেন আর এই ভিডিও আপনি কোথায় বা দেখবেন। ওটাতে প্রচুর জিটারিং আছে। আপনি 4K 60 FPS করলে তুলনামূলকভাবে বেটার আউটপুট দেখবেন। স্টিল কম্পিটিশনে হয়তো কিছুটা পিছিয়ে পড়বে, আবার কাজেও লাগানো যাবে, এরকম টাইপের একটা ভিডিও দিতে পারে এর মেইন ক্যামেরা। তো সবকিছু মিলে যেটা দাঁড়ালো, মানে এটা ক্যামেরাতে অত বেশি ফোকাসড না, বোঝা যাচ্ছে। আপনার ওই র্যান্ডম টুকটাক লাগলে ছবি তুলতে পারবেন এবং টেক্সচার মোডে তুললে আর একটু বেটার আউটপুট পাবেন। এই আচ্ছা, এই স্মার্টফোনে স্টেরিও স্পিকারটা বেশ ভালো করছে, খুবই ব্যালেন্স একটা সাউন্ড দিচ্ছে, দুই সাইড থেকে অলমোস্ট সিমিলার টাইপের সাউন্ড পাবেন এবং সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে ভালো লাগবে হ্যাপটিক ফিডব্যাক। কারণ এইটার কম্পিটিশনে যারা আছে, ধরুন রেডমির K সিরিজ যদি বলি বা যারা রিসেন্টলি আসছে, সেগুলোর সাথে কম্পিটিশনে এইটার হ্যাপটিকটা আপনার কাছে আরও বেশি স্ট্রং টাইট মনে হবে আর কি। 7000 mAh এর ব্যাটারি, সেটা ডেফিনেটলি খারাপ না, বাট এই জায়গায় আমি বলবো রেডমি K90 সিরিজটা আরেকটু এগিয়ে থাকবে। এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য এর বক্সেই পেয়ে যাবেন আপনি 100 ওয়াটের চার্জার। ওকে, এই জায়গাটা ওকে আছে। সেই সাথে 40 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, আর এটা বাইপাস চার্জিং টেকনোলজিও সাপোর্ট নেয়। সো আপনারা যারা গেমিং করবেন উড়াধারা, আপনি চাইলে কেবল কানেক্ট করেও গেমিং করতে পারবেন, নো সমস্যা। IP68, 69 এর রেটিং আছে, NFC আছে, প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, সেগুলো সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করছে। আর কি বাকি থাকলো, নেটওয়ার্ক কানেক্টিভিটির বিষয়, হ্যাঁ সেটাও ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে ডিভাইসটাতে। সো এই ছিল iQ15। এই মুহূর্তে অ্যারাউন্ড 80K এর পাশে যে দামটা রয়েছে, এইটা একটু বেশি লাগছে আমার কাছে। iQর ডিভাইস সব জায়গা তো ব্যালেন্স করেনি, ব্যালেন্স করলে না হয় আমি বলতাম ওকে, বাট যেহেতু ব্যালেন্স করেনি, একটু কম আছে, কিন্তু দাম কমে গেলে আবার এই ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে। তবে এই মুহূর্তে গ্রে মার্কেটের ফোন নিয়ে একটু ঝামেলা চলছে, আপনারা জানেন 16 তারিখের পরে বন্ধ হওয়ার একটা বিষয় আছে। এখন পর্যন্ত আমরা এটাই জানি। তো সেই জায়গা থেকে যদি কেনার প্ল্যানেই থাকে, এই ফোনটা আপনার নেওয়ার চিন্তা ভাবনা থাকে, আমার রিভিউ দেখার পরে যদি সব কিছু বুঝতে পারেন, নিতে মন চায়, দেন আপনি অবশ্যই এর আগে নিয়ে নিতে পারেন, আর না হলে ওয়েট করেও দেখতে পারেন কি অবস্থা কি হয়। ভিডিওর শুরুতে বলছিলাম আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে থাকবে, আর এই গিভঅ্যাওয়েটা অ্যারেঞ্জ করছে আমাদের টাইজো। টাইজো আমাদের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড, আপনারা জানেন। এই যে আমি যা এই মুহূর্তে পরে আছি উপরে, এখানে সব আমাদের নিজস্ব প্রোডাক্ট, এবং এই ড্রপ শোল্ডার হুডি সহ অনেক কিছু ওখানে রয়েছে। আপনারা 10% ডিসকাউন্টে তো এতদিন কিনতে পারবেন, ভবিষ্যতেও কোনো সমস্যা নেই। স্যাম
কন্টেন্ট ব্যবহার করলেই। তবে আজকে চিন্তা করলাম আমরা এরকম একটা ব্র্যান্ড নিয়ে আসলাম, আপনাদেরকে কিছু না দিলে কেমন করে হয়। তো আমরা আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করছি। আপনাদের মধ্যে থেকে 5 জন লাকি উইনার আমাদের 5টা ক্যাপ পেয়ে যাবেন। এর মধ্যে আমরা 3টা স্যামসংয়ের ক্যাপ রাখবো, 2টা টাইজোর ক্যাপ রাখবো এবং এই যে হুডি, আমরা হুডিও রাখবো হচ্ছে গিয়ে আপাতত 2টা, কারণ আমরা এরপরে আরও একটা গিভঅ্যাওয়ে নিয়ে আসবো যেখানে আরও বেশ কিছু প্রোডাক্ট আপনাদেরকে ফ্রিতেই দেওয়া হবে। গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করাটা খুবই সিম্পল। জাস্ট আমাদের আজকের এই ভিডিওতে আপনারা একটা কমেন্ট করে দেবেন এবং আমি রিকোয়েস্ট করব আমাদের টাইজোর যে ফেসবুক পেজটা রয়েছে ওটা একটু আপনারা ফলো করে দিন, আর আমাদের ওয়েবসাইটে একটু ঘুরে ঘুরে দেখবেন। আপনাদের সাজেশন আমাদের প্রয়োজন, এবং যেহেতু মাত্র আমরা শুরু করলাম, আমাদের আসলে লোকবল কম রয়েছে, যে কারণে সার্ভিস নিয়ে কিছুটা ইস্যু হচ্ছে। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের আসলে সার্ভিস পার্সন কম রয়েছে। আমরা ডিসেম্বরটা যাক এই মুহূর্তে শেষে, বছরের শেষে পারছি না, বাট জানুয়ারি থেকে আমরা ওখানে আরও লোকটোক নিব, তখন আশা করছি আরও বেটার সার্ভিস দেওয়া যাবে। গিভঅ্যাওয়ের রেজাল্টটা আমরা কবে দিচ্ছি সেটা আমরা ভিডিও ডেসক্রিপশনে লিখে দিলাম, একটু চেক করে নেবেন কেমন।